সদ্য বিয়ে করা বউকে বাসর ঘরে ফেলে রাতের অন্ধকারে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সেই দুঃস্বপ্নের মতো রাতটি আজও স্পষ্ট হয়ে ফুটে ওঠে আহিরের মনে। 6 বছর পেরিয়ে গেছে, কিন্তু সময়ের স্রোত সেই ক্ষত একটুও মুছিয়ে দিতে পারেনি। পুরো নাম আহির ইভনান মীর। আজ এত বছর পর নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আহির অনুভব করল তার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ আর অভিমানের স্রোত বয়ে যাচ্ছে। এই বাড়ির মানুষগুলো কি তাকে আগের মতো গ্রহণ করবে? তারা কি তাকে ক্ষমা করবে? হঠাৎ পাশ থেকে সালমান বলে উঠল। কি রে আহির, এটাই তোর বাড়ি তো? আহির কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো সামনের দিকে। এক মুহূর্ত নীরব থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল। হুম। তাহলে এভাবে থমকে দাঁড়িয়ে আছিস কেন? যখন সাহস করে এসেছিস তখন ভেতরে চল, যা হওয়ার হবে। আহির খানিকটা পিছু হটে সালমানের জন্য জায়গা করে দিল। সালমান একদৃষ্টিতে বিশাল মীর মহল এর সদর দরজার দিকে তাকিয়ে এগিয়ে গেল। বাড়ির ভিতর ঢুকতেই এক মধ্যবয়সী মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে বললেন। কে আপনি? না বলে বাড়িতে ঢুকে পড়লেন যে? আগে তো কখনো দেখিনি। সালমান হালকা হাসি দিয়ে বলল। আমি এই বাড়িতে প্রথম এলাম, তবে এটাই তো মীরমহল, তাই না? মহিলাটি সন্দেহের দৃষ্টিতে সালমানকে আরও একবার নিরীক্ষণ করলেন। তারপর খানিক দূরেই দাঁড়িয়ে থাকা এক পরিচিত নারীর উদ্দেশ্যে চিৎকার করে বললেন। ভাবি, জলদি আসো, তোমার পোলা আইছে, দেখা যাও। সালমান হতবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন এক মধ্যবয়সী নারী। তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল, কিন্তু সালমানের দিকে তাকাতেই সেই হাসি মিলিয়ে গেল এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর তিনি রমার দিকে ফিরে বললেন। না রমা, ও আহির নয়। ঠিক তখনই দরজার পাশ থেকে এক চির পরিচিত কণ্ঠ ভেসে এলো। আম্মু। আরিফা বেগম পেছন ফিরে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। চোখের পলকে জমে উঠল বিস্ময়, আবেগ আর দীর্ঘ 6 বছরের অপেক্ষার অশ্রু। চেনা মুখটার দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি, যেন কোনো স্বপ্ন দেখছেন। কিন্তু এই ছেলেটা কি সত্যিই তার আহির? 6 বছর আগে যে রোগা ছিপছিপে গরনের জাগরা চুলের কিশোরটাকে দেখেছিলেন, তার বদলে আজ দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা সুঠামদেহের এক যুবক। চোখের গভীরে জমে আছে অভিমান, মুখে হালকা দাড়ির রেখা আর কপালে দৃঢ়তার ছাপ। এতটা বদলে গেছে সে, তবুও একজন মা কি তার সন্তানকে চিনতে ভুল করতে পারে? এক মুহূর্ত দেরি না করেই আরিফা বেগম দ্রুত পায়ে ছেলের দিকে এগিয়ে এলেন। তার চোখের কোণে জমে থাকা অশ্রুরা বাদ মানতে চাইছে না, কিন্তু তবুও কণ্ঠে অগাধ মায়া নিয়ে ফিসফিস করে বললেন। তুই ফিরেছিস, আমার আহির, আমার বাবু। শব্দগুলো যেন আহিরের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। এক দীর্ঘশ্বাসে 6 বছরের সব অভিমান, যন্ত্রণা আর একাকিত্ব গলে গেল। পরম মমতায় মায়ের কোমল বুকে মুখ লুকিয়ে আহির শক্ত করে জড়িয়ে ধরল তাকে, যেন এই মুহূর্তটা সে কখনোই আর হারাতে চায় না। মা ছেলের কান্নায় সিক্ত হয়ে উঠল পুরো ঘর, যেন সময়ের সমস্ত দূরত্ব ধুয়ে মুছে গেল তাদের এই নীরব অশ্রু স্নানে। সকাল ও দুপুরের সংযোগ স্থলে ঝিমিয়ে পড়েছে পুরো বাড়ি। রোদ এসে পড়েছে লোহার প্রধান ফটক থেকে ভেতরের উঠোন পর্যন্ত, কিন্তু সেই রোদের ভেতরেও এরকম নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন অলস দুপুরের নিঃশব্দ ঘুমে মগ্ন হয়ে আছে মীরমহল। আরিফা বেগম একবার ঘড়ির দিকে তাকিয়ে নরম গলায় বললেন। উপরের গেস্ট রুমে সালমানকে নিয়ে যা, বিশ্রাম করুক। আমি রমাকে বলে সব গুছিয়ে দিয়েছি। আহির হালকা মাথা নেড়ে সম্মতি জানায়, তারপর একটু থেমে জিজ্ঞেস করল। বাড়ির সবাই কোথায় আম্মু? আব্বু, ফুপি আর বাকিরা? তোর আব্বু অফিসে, আর ফুফু ঈশানকে নিয়ে মার্কেটে গেছে, একটু পরে ফিরে আসবে। আর অনন্যা? অনন্যা কলেজে গেছে, তবে আরিফা বেগম একটু থামলেন, তারপর মৃদু হাসলেন। তবে আর একজন উপরেই আছে। আহির কিছু বলল না, ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ গভীর প্রতিধ্বনি তুলে সিঁড়িতে ছড়িয়ে পড়ছে, যেন সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক একটি মুহূর্ত আবার ফিরে আসে তার মনে।
এই সিঁড়িগুলো একসময় তার ছোটাছুটিতে প্রাণ ফিরে পেত, হাসির ঝংকারে কেঁপে উঠত দেয়াল। অথচ আজ 6 বছর পর সেই একই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার মনে পড়েছে পালানোর সেই রাতের কথা। কেমন করে সে এই বাড়ির এই স্মৃতিগুলো পেছনে ফেলে চলে গিয়েছিল। উপরে পৌঁছে গেস্ট রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আহির। ভেতরে সূর্যের আলো জানালা দিয়ে ঠিকরে পড়ছে, ঘরটা উজ্জ্বল হয়ে আছে। সালমানের দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি এখনই আসছি। সালমান কিছু বলতে গিয়েও চুপ করে থাকে। আহির দরজা ঠেলে এগিয়ে যায় সামনে। বাড়িটায় মায়ের পাশাপাশি আরেকজন আছেন, যার উপস্থিতি আহিরের জন্য এক বিশেষ অনুভূতি নিয়ে আসে। আহির জানে তিনি এই মুহূর্তে বাড়িতেই আছেন। মায়ের চোখে যে অপরাধ বোধের ছায়া দেখেছিল, এখানেও কি সেই একই অনুভূতি অপেক্ষা করছে? এই ভাবনাতেই তার পা কিছুটা স্লথ হয়ে আসে। দরজার সামনে এসে থামে আহির, গভীর শ্বাস নেয়, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার কপাট ঠেলে ভিতরে ঢুকে। ঘরটা সময়ের ভারে কিছুটা ম্লান, কিন্তু এখনকার প্রতিটি জিনিস যেন এক অদৃশ্য স্মৃতির কোলাহলে এখনো মুখরিত। কোনায় রাখা পুরনো কাঠের চৌকির পাশে ছোট্ট একটি আলমারি, জানালার পাশে সেই চেনা চেয়ার, আর সেখানে বসে আছেন আফিয়া বেগম। বয়সের ভারে দেহ নুয়ে পড়লেও চোখের গভীরে এখনো এক অনড় তেজ রয়েছে। তার আঙুলের মাঝে তসবির দানা ঘুরছে, ঠোঁটের কোণে মৃদু সুরে উচ্চারিত হচ্ছে আল্লাহর নাম। এই ঘর একসময় ছিল বাড়ির প্রাণকেন্দ্র। প্রতিটি দুপুরে নাতি নাতনির দল ছুটে আসতো দাদির চারপাশে, ঘুরঘুর করত। হাসি ঠাট্টায় মুখরিত থাকতো প্রতিটি কোণা। এখন শুধু নিস্তব্ধতা, কেবল স্মৃতির প্রতিধ্বনি বেজে চলে। আহির থমকে দাঁড়ায়, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এক মুহূর্ত স্থির থেকে সে এগিয়ে আসে। আফিয়া বেগম ধীরে ধীরে তসবির থামিয়ে অনুভব করেন কারো উপস্থিতি। হালকা চোখ তুলে তাকিয়ে খানিকক্ষণ কিছু না বলে শুধু দেখেন, সামনে দাঁড়িয়ে আছে এক চেনা ছায়া। কে? কণ্ঠে বিস্ময়ের সাথে একরাশ অনুভূতি। আহির ধীরে ধীরে দাদির সামনে এসে বসে, ঠোঁটের কোণে সেই পুরনো দুষ্টু হাসি। কেমন আছো দাদিমা? আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন, যেন চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করতে পারছেন না। হাতের চশমাটা খুলে আবার ভালো করে পরেন, চোখ কসলান। আমি কি ঠিক দেখছি? তুই তুই কি আহির? আহির দাদির কাপা হাতে নিজের হাত রাখিয়ে গলায় পুরনো চেনা সুর। হ্যাঁ বেবি, তুমি ঠিকই দেখছো। এতদিন পর তোমার সেকেন্ড জামাই ফিরে এসছে। জামাইকে হাক করবে না, নাকি নতুন কাউকে খুঁজে নিয়েছো? আফিয়া বেগমের ঠোঁট কেঁপে ওঠে। কোনো কথা বলতে পারেন না তিনি, শুধু কাপা হাতে আহিরকে কাছে টেনে নেন, শক্ত করে জড়িয়ে ধরেন বুকের মাঝে। তার চোখের কোণা ভিজে যায়, গাল বেয়ে অশ্রু নেমে আসে। আমার সোনা, আমার দাদু ভাই, তুই সত্যি ফিরে এসেছিস? এটা কি স্বপ্ন দেখছি নাকি? আহির নরম হেসে দাদির হাত দুটো শক্ত করে ধরে। হ্যাঁ, এটা আমি, তোমার দাদু ভাই। আমাকে চিনতে পারছো না তুমি? তুমি কিন্তু বদলে গেছো বেব। আফিয়া বেগম হাসতে হাসতে চোখের পানি মুছে বলেন, আরে হ্যাঁ, তুই তো আমার একমাত্র দাদু ভাই। কতদিন পর দেখছি তোকে। আহির মৃদু হাসে। দাদির হাতের উষ্ণতায় যেন সব অভিমান ধুয়ে যায়। বাড়িটা, এই ঘর, এই মানুষটা, সবকিছু আগের মতোই আছে, শুধু সময়ের ব্যবধানটাই ছিল দীর্ঘ। দাদির ঘর থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই আহিরের মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা নেমে এলো, এক ধরনের অস্বস্তি, যেন কিছু একটা ঠিক নেই। গেস্ট রুমে সালমানকে পাঠানো হয়েছে, এটা তো স্বাভাবিক, কিন্তু আম্মু কেন তাকেও গেস্ট রুমে যেতে বললেন? তার মনে ভেসে উঠল আম্মুর কিছুক্ষণ আগের বলা কথা। তুই যাওয়ার পর তোর বাবা এত রেগে গিয়েছিল যে তোর সমস্ত ছবি, তোর ছোঁয়া লেগে থাকা জিনিসপত্র সব পুড়িয়ে ফেলেছে। তিনি বলেছিলেন তুই তার রক্তের সম্পর্কের বিশ্বাস ভেঙেছিস। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আহিরের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। রৌফ মির কি আমার এই ঘরটা এই বাড়ি থেকে আলাদা করে দিয়েছে নাকি? ধীরে ধীরে পায়ের ভার বাড়িয়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। দরজার সামনে এসে কিছুক্ষণ থমকে দাঁড়ালো, হাতটা ধীরে ধীরে দরজার দিকে বাড়ালো, যেন তার ভেতরে এক অজানা শঙ্কা কাজ করছে। গভীর নিঃশ্বাস নিয়ে দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো, আর ঢুকতেই এক অদ্ভুত অনুভূতির ঢেউ এসে তার হৃদয় ছুঁয়ে গেল। এটাই তো তার ঘর, তার শৈশব, তার কৈশোরের সমস্ত স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট এক দুনিয়া।
এখানেই কেটেছে তার কত রাত, যেখানে একসময় ছিল তার অস্তিত্বের ছাপ, তার শৈশবের উচ্ছ্বাস, তার একাকিত্বের সাক্ষী থাকা সেই পরিচিত দেয়াল। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে মনে হলো এই ঘরটা আগের মতো নেই। ঘরটা আগের চেয়েও বেশি গোছানো। প্রতিটি কোণে এমন এক যত্নের স্পর্শ লেগে আছে, যেন এখানে নিয়মিত কেউ থাকে। পরিপাটি বিছানা, দেয়ালে ঝুলে থাকা কয়েকটি আর্টিফিশিয়াল ফুল, সূক্ষ্ম হাতে আঁকা পেন্টিং, বিশাল বুক সেলফে সাজানো বই আর ছোট ছোট শোপিস, সব মিলিয়ে ঘরটা যেন নতুন করে সাজানো হয়েছে নতুন কারো উপস্থিতির জন্য। আহির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চারপাশে তাকালো। তার মনে প্রশ্ন জাগলো, কে থাকে এই ঘরে? তবে কি এই ঘর এখন অনন্যার? আহির নিজের ভাবনার গোলকধাঁধায় ডুবে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এক মিষ্টি হাসির শব্দ যেন চারপাশের নীরবতা ভেঙে দিল। সেই হাসি অজান্তেই আহিরের মনকে ছুঁয়ে গেল, আর সে অনুভব করল পায়ের বাঁধন যেন তাকে জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আহির ধীরে ধীরে এগিয়ে এসে পর্দা সরিয়ে জানালার নিচে তাকালো, আর তখন এর দৃষ্টি আটকে গেল এক অসম্ভব মোহনীয় দৃশ্যে। বাড়ির বাগানে বসে আছে একটা মেয়ে। তার পরনে সাদা রঙের কুর্তি, গায়ে আলতো করে জড়ানো লাল রঙের ওড়না, যার এক প্রান্ত মাটির ঘাস ছুঁয়ে আছে। মাথার খোলা চুল বাতাসের নরম পরশে দুলছে। সূর্যের সোনালি আভায় সেই চুলের প্রতিটি ঢেউ যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যাচ্ছে। চারপাশের সবুজ ঘাস, আকাশের ছায়া আর হালকা রোদের কোমল আলোর মাঝে মেয়েটিকে মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন থেকে উঠে আসা এক অপার্থিব প্রতিমা। আহির এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটিকে? মেয়েটির চারপাশে ছড়িয়ে আছে এক নীরব মায়া। তার পাশে মাটিতে দৌড়ে বেড়াচ্ছে কয়েকটা খরগোশ, নরম তুলোর মতো সাদা ছোট্ট প্রাণীগুলো। কখনো তার কোলের কাছে এসে লাফিয়ে উঠছে, কখনো দূরে গিয়ে খেলা করছে। মেয়েটি তাদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে কখনো হাসছে, কখনো মৃদুস্বরে কিছু বলছে, যেন তারা তার বহুদিনের সঙ্গী। খরগোশদের নিয়ে তার খুনসুটি, স্নেহমাখা কথাগুলো আর হাসির শব্দে বাগানের বাতাসও যেন সুরেলা হয়ে উঠেছে। তার পাশেই নিশ্চিন্তে শুয়ে আছে একটা সাদা বিড়াল। গা এড়িয়ে দিয়ে সে চোখ বুজে আছে, মাঝে মাঝে খরগোশদের দিকে এক ঝলক তাকিয়ে আবার আলসে ভঙ্গিতে চোখ বন্ধ করছে। তার চোখে কোনো উদ্বেগ নেই, যেন এই ছোট্ট দলের নির্ভরযোগ্য পাহারাদার সে। আহির জানালার আড়াল থেকে তাকিয়ে থাকে। তার চারপাশে সমস্ত শব্দ যেন হারিয়ে গিয়েছে। বাতাসের মৃদু দোলায় মেয়েটির উড়তে থাকা চুল, তার হাসির ছন্দ, খরগোশদের প্রতি তার বন্ধুত্বপূর্ণ আচরণ, সবকিছুই এক অদ্ভুত সম্মোহনে তাকে আবদ্ধ করে ফেলছে। আহিরের চোখ ধীরে ধীরে মেয়েটির দিকে স্থির হয়ে যায়। অনন্যা স্কুল থেকে ফিরে এসেছে, বেশ ক্লান্ত। পায়ের জুতো খুলে ব্যাগটা সোফার উপর রেখে সে পানি খেতে গেল, কিন্তু গ্লাস হাতে নেয়ার আগে পেছন থেকে এক উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো। অনন্যা, তোর ভাইয়া ফিরে এসেছে। অনন্যার শরীরটা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। অবিশ্বাসের সুরে সে ফিরে তাকালো, চোখের একরাশ বিস্ময়। ভাইয়া এসেছে সত্যি? আরিফা মুচকি হেসে বলল, হ্যাঁ রে, উপরে গেস্ট রুমে আছে, যা দেখা করে আয় আর ডেকে নিয়ে আয়। বলবি আম্মু খাবারের জন্য অপেক্ষা করছে। কথাটা শুনেই আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল অনন্যা। তার হৃদয় তখন উত্তেজনায় ধুকপুক করছে। এতদিন পর ভাইয়াকে দেখবে, বিশ্বাসই হচ্ছে না। গেস্ট রুমের দরজাটা সামান্য খোলা ছিল। অনন্যা এক পা ভেতরে রেখেই আচমকা থমকে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে সে চেনে না। উঁচু লম্বা মুখের গড়ন, ফর্সা রং, হালকা লালচে রং করা চুল, চোখে মুখে বিদেশিদের মতো শার্প এক আকর্ষণ। এ যেন একদম অচেনা কেউ। অনন্যা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে ফিসফিস করে বলল, ভাইয়া, কিন্তু তুমি কি আহির ভাইয়া? অনন্যার কথায় সালমান একটু অবাক হলো। চোখের কোণে হাসির রেখা দেখা দিল। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। অরণ্যা? অনন্যা মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। দ্রুত পেছন ফিরে তাকাতেই চোখে বিস্ময়ে জ্বলে উঠল। আহির ভাইয়া? অনন্যা হাসি মুখে আহিরকে জড়িয়ে ধরল। এতদিন পর তার ভাইয়া ফিরে এসেছে, যেন হারিয়ে যাওয়া কিছু আবার ফিরে পেয়েছে সে। তুমি কেমন আছো ভাইয়া? জানো তোমাকে কত মিস করেছি। আহির মৃদু স্বরে বলল। আমি ভালো আছি, তবে তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। সালমান মুস্কি হেসে বলল, আহির, এটা তোর বোন? কেন, তোর কি মনে হচ্ছে আমার মেয়ে? অনন্যা আহিরের হাত ধরে টানল।
ভাইয়া নিচে চলো, আম্মু তোমাকে খেতে ডাকছে। আহির স্নেহ ভরে ছোট বোনের মাথায় হাত রাখল। গভীর ভালোবাসায় তার চোখ চিকচিক করল। চল যাই। সালমান আর আহির সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ সালমান প্রশ্ন করল। আহির, তাকে তো দেখলাম না। আহির একটু বিরক্ত হয়ে ভুরু কুঁচকে বলল। কাকে? সালমান মুচকি হেসে বলল। তোর বউ, মানে আমার ভাবি। আমার চিন্তা হচ্ছে তার আবার বিয়ে হয়ে যায়নি তো? তাহলে তোর কি হবে? থাম, কিছু ফালতু কথা বলছিস। বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। তুই নিচের দিকে তাকিয়ে হাঁট, নয়তো সোজা উপর থেকে নিচে চলে যাবে। আহিরের কথায় সালমান এক সেকেন্ডের জন্য চুপ করে গেল, তারপর আবার হাসল। অনন্যার রাগ গাঢ় হয়ে উঠল। সে ইচ্ছে করেই পেছন থেকে সালমানকে একটু ধাক্কা দিয়ে দিল। সালমান ভারসাম্য হারিয়ে আহিরকে ধরে রাখার চেষ্টা করল, তবে এতে বিপত্তি আরও বাড়ল। আহির নিজেকে সামলাতে গিয়ে ভারসাম্য হারালো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নুহা উপরে উঠছিল। পরিস্থিতি এমনভাবে তৈরি হলো যে আহির এক প্রকার নুহাকে নিয়ে মেঝেতে পড়ে গেল। মাটিতে পড়ার মুহূর্তে আহির তার ডান হাত দিয়ে নুহার মাথাকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করল। ফলে নুহার মাথা আহিরের হাতের উপর এসে ঠেকল, আর আহির নিজেই পড়ে গেল নুহার উপর। কিছু মুহূর্তের জন্য পুরো পরিবেশটা থমকে দাঁড়ালো। নুহা ভয়ে চোখ বন্ধ করেছিল। মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেছে। আহির অপ্রস্তুত হয়ে নুহার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে সযত্নে আটকে রইল নুহার মুখ, যা থমথমে আর এলোমেলো চুলে ঢাকা। ঠিক তখনই সালমান দ্রুত এসে বলল। আমার ভাই, তুই ঠিক আছিস তো? আহির যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। দ্রুত নিজের ভারসাম্য ঠিক করে উঠে দাঁড়ালো। তারপর নুহার দিকে হাত বাড়িয়ে বলল। আম সরি, আপনার লাগেনি তো? নুহা এক মুহূর্ত থমকে দাঁড়ালো। আহিরের হাতের দিকে তাকিয়ে কিন্তু ধরল না। নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অনন্যা ছুটে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল। আপু তুমি ঠিক আছো তো? আর এটা তোমার কি অবস্থা হয়েছে? আহির নুহার দিকে তাকিয়ে দেখল তার মুখ এবং হাতে কিছুটা মাটি লেগে আছে। নুহা চুলগুলো ঠিক করতে করতে বলল। ওই বাগানে ছিলাম তাই। তারপর আর কিছু না। আর কোনো কথা না বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আহির এক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে কিছু অজানা প্রশ্নের ঝিলিক ছিল। তারপর ধীরে ধীরে অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। অনন্যা, এটা কে? অনন্যা রান্নাঘরের দিকে যেতে যেতে বলল। এটা তো নুহা আপু। নুহা নামটা শুনতেই আহির থমকে গেল, যেন নামটা তার মনে কোথাও গভীর দাগ কেটে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিচের মনে বলে উঠল। নুহা। সালমান পাশে থেকে ফিসফিস করে বলল। আহির, এমন করে কি দেখছিস? তোর কিন্তু বউ আছে। বাই দ্য ওয়ে, মেয়ে তো নয়, পরী। আমার সাথে মানাবে বল? এটা তোর কোন বোন? আহির কিছুক্ষণ ভেবে নিজের হাতে তাকালো, যেখানে নুহার হাত থেকে কিছুটা মাটি লেগে আছে। তারপর হালকা মুচকি হেসে বলল। আমার বউ। সালমান অবাক এক প্রকার চমকে উঠল। তোর বউ? আহির কোনো উত্তর না দিয়ে সিঁড়ি দিয়ে তাকিয়ে রইল, যেখানে নুহা কিছুক্ষণ আগে উঠে গিয়েছিল। আহিরের চোখে ছিল এক অদ্ভুত ভাব, যেন কিছু অপ্রকাশিত অনুভূতির গভীরে হারিয়ে গেছে। সালমান তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল। তুই ঠিক আছিস তো? সন্ধ্যা নেমে এসেছে। জানালার বাইরে সূর্যের শেষ রশ্মিগুলো ধীরে ধীরে লুকিয়ে যাচ্ছে। অন্ধকার চারপাশে পা রেখে রুমের ভিতর গুমোট এক পরিবেশ সৃষ্টি করছে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, একমাত্র আহিরকে ঘিরে। আহির চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে, তার চোখ বারবার নিচের দিকে নামছে, যেন কোনো উত্তর দিতে তার আর ইচ্ছে নেই। প্রশ্নগুলো যেন দেয়াল ভেদ করে তার দিকে ছুটে আসে, চাপ হয়ে বুকের ভেতর জমে উঠছে। তুই এতদিন কোথায় ছিলি? কোনো খবর দিলি না কেন? এখন হঠাৎ ফিরে এলি কোথা থেকে? আহির মুখ তুলে বলল। আমি ইতালিতে ছিলাম, ওখানে পড়াশোনা শেষ করেছে। তবে কিভাবে গেলাম, কার সাহায্যে পৌঁছালাম, আর এতদিন কিভাবে কাটালাম, এসব আমি বলতে পারবো না। ঠিক তখনই দরজার পাশে একটু আওয়াজ হলো। সবাই একে একে তাকালো। আফিয়া বেগম আসলেন, তার পাশে দাঁড়িয়ে নুহা। ঘরের পরিবেশে হঠাৎ যেন নতুন কোনো নাটকের দৃশ্যের সূচনা হলো। সবাই চুপ হয়ে গেল, শ্বাসরুদ্ধ পরিবেশে, অজানা অপেক্ষা। আফিয়া বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন। নোহা, এই যে আমার দাদুভাই আহির। দাদুভাই, নোহা। আহির যেন এক অদ্ভুত কৌতূহলে ডুবেছে, নীরবে বসে আছে।
দৃষ্টি আটকে ছিল নুহার মুখে, যেন সেখানে এক অপরিচিত আকর্ষণ। নুহা অপ্রস্তুত হয়ে কিছুটা দ্বিধায় মুখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলে মুহূর্তেই নুহা তার চোখ সরিয়ে নিল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। নুহা বলল, দাদুমণি, এবার আমি আসি। আফিয়া বেগম একটু অনুরোধের সুরে বললেন, এখানে থাক না দাদুমণি, তোকে কোনোদিন জোর করিনি, কিন্তু আজ করছি। নুহার মুখে অগোচরে বিরক্তির ছাপ স্পষ্ট। তার চোখে কোনো আগ্রহ নেই, যেন এই পরিবেশের মধ্যে তার থাকা কোনোভাবেই টেনে নেওয়া এক অযৌক্তিক কাজ। সোজা গিয়ে একটা চেয়ারে বসল, যেন তার কাছে এখানকার কোনো কিছুই সঙ্গীতপূর্ণ নয়। আহির আজ প্রথমবার নুহাকে ভালো করে দেখল। তার চোখের সামনে যেন 6 বছর আগের এক টুকরো স্মৃতি উঠে এলো। রৌফ মীরের সেই ঘোষণা আজও স্পষ্ট মনে পড়ে। তোমার বিয়ে ঠিক করেছি। সেদিন প্রথমবার আহির নুহার নাম শুনেছিল। বিয়ের দিন এক ঝলক দেখেছিল নুহাকে, কিন্তু তখন তার হৃদয়ে ছিল রাগ, অভিমান আর অনিচ্ছার এক তীব্র ঝড়। সেদিন নুহার দিকে কোনোভাবেই তাকায়নি, এমনকি মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন তাকাবে না। কিন্তু আজেরও কিছু বদলে গেছে। নুহা তার সামনে বসে আছে একেবারে সহজ স্বাভাবিকভাবে, অথচ আহিরের চোখ বারবার তার মুখের দিকে ছুটে যাচ্ছে, যেন এক প্রতিরোধ আকর্ষণ। নুহার প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি আজ যেন আলাদাভাবে তার চোখে ধরা দিচ্ছে। যে প্রতিজ্ঞা আহির করেছিল আর কখনো তাকাবে না, সেই প্রতিজ্ঞার ভাঙনের শব্দ আজ আহিরের মনের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে। আহির বারবার তার দৃষ্টিকে সামলে নিতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাড়ির সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। রৌফ মীর অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে থাকা ছেলেটিকে দেখে থমকে গেলেন। বুকের ভেতর এক অদ্ভুত ঝাঁকুনি অনুভব করলেন। ছেলেটি তার একমাত্র ছেলে আহির। এই ছেলের জন্য কত রাত নির্ঘুম কেটেছে, কত জায়গায় খুঁজেছেন, কত চিন্তা করেছেন, তবুও আজ তাকে দেখে মুখে কোনো হাসি ফুটল না, বরং মুহূর্তেই রৌফ মীরের মুখ কঠিন হয়ে উঠল, যেন সমস্ত আবেগ চেপে রেখেছেন। তার গলা থেকে বের হলো শীতল প্রশ্ন, তুমি এখানে কি করছো? ঘরে উপস্থিত সবাই যেন স্তব্ধ হয়ে গেল। কেউ এমন কথা আশা করেনি। আরিফা অবাক হয়ে তাকালেন তার স্বামীর দিকে। আহির আস্তে করে উঠে দাঁড়ালো, তার চোখে অনুশোচনা আর কণ্ঠে অপরাধবোধ মেশানো। আব্বু, কেমন আছো? রৌফ মীর ঠোঁট শক্ত করে বললেন, কে তোমার আব্বু? আমার কোনো ছেলে নেই। যে ছিল সে 6 বছর আগেই আমার কাছে মরে গেছে। রৌফ মীরের এই কথায় ঘরে যেন ঝড় বয়ে গেল। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আরিফা বেগম নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না, উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, আপনি এসব কি বলছেন? এতদিন পর ছেলেটা ফিরে এসেছে আর আপনি খুশি হতে পারছেন না? রৌফ মীর চোখ সরু করে বললেন, আমার খুশি হওয়া উচিত। মনে নেই 6 বছর আগে তোমার ছেলে কী করেছিল? আমার মান সম্মান, এই পুরো বংশের মান সম্মান সব মাটি করে সে পালিয়ে গিয়েছিল। কেন পালিয়েছিল জিজ্ঞেস করো তাকে। শব্দগুলো যেন ঘরের দেয়ালগুলো কাঁপিয়ে দিল। সময় থমকে দাঁড়িয়ে গেল। আহির মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু রৌফ মীর কটাক্ষ করে হাত তুলে আহিরকে থামিয়ে দিলেন। চুপ, আমি তোমার কথা আর শুনতে চাই না। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আরিফা বেগম রৌফ মীরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে উঠলেন, বেরিয়ে যাবে মানে? ও এই বাড়ির ছেলে, ও কেন বেরিয়ে যাবে? আর কেন ও বাড়ি ছেড়ে গিয়েছিল সেটা আপনি জানেন না, শুধু ওর দোষ খুঁজছেন কেন? আপনি কি কখনো নিজে ভুল কিছু করেননি? রৌফ মীর এক পলক আরিফার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষে বললেন, ওর কোনো দোষ নেই বলছো? নিজের বিয়ের দিন বউকে ফেলে পালিয়ে যাওয়াটা কি দোষের কিছু নয়? আমি কি ভুল বলছি? আরিফার কণ্ঠ তখন আরও তীক্ষ্ণ হয়ে উঠল। না, দোষের নয়, কারণ তার বয়স তখন বিয়ের জন্য উপযুক্ত ছিল না। জোর করে আপনার ভাই, আপনার বাবা, আপনারা সবাই মিলে তার ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়েছিলেন। সে কিভাবে সেটা মানবে? ওই বয়সে সবাই মিলে ওর উপর একটা দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটা কি ভুলে গেছেন? আরিফার কথার মাঝেই হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। 1 মিনিট। সবার চোখ একসঙ্গে ঘুরে গেল। নুহা উঠে দাঁড়িয়েছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে।
আফিয়া বেগম দ্রুত নুহার হাত ধরে ফিসফিস করে বললেন। নুহা, দাদুমণি শান্ত হ, এখন কিচ্ছু বলিস না। নুহা ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল। মিসেস মীর, একটু আগে আপনি বোঝা বললেন না। বোঝা বলতে যদি আপনি আমায় বুঝিয়ে থাকেন, তাহলে একটা কথা আপনাকে মনে করিয়ে দিই। আমার আব্বু কখনোই নিজের ইচ্ছায় বা জোর করে আমাকে আপনার ছেলের গলায় ঝুলায়নি। আর আপনার ছেলের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত একান্তই তার ছিল। তার যদি এত সমস্যা ছিল, তাহলে বিয়ের আগেই পালিয়ে যেতে পারতো। সেটা তো সে করেনি। কিন্তু এত বড় একটা কাজ করে উনি পালিয়ে গেলেন, আর আপনি সেটার জন্য অন্যকে দোষারোপ করছেন। আরিফা রাগ চেপে বললেন। দেখো, এখানে তোমাকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে, তার নিজের বাড়িতে থাকা বা না থাকার বিষয়ে। ভালো হবে তুমি নিজের কাজ করো, যাও। কথায় কথায় তোমার এই বিয়াদবি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। নুহা তীব্র চোখে আরিফার দিকে তাকিয়ে বলল। কি বলেন আপনি? বেয়াদবি? আফিয়া বেগম তাড়াহুড়ো করে নুহাকে থামালেন। দাদুমণি, আর একটা কথাও নাই, চল তুই আমার সাথে। নুহাকে নিয়ে যেতে যেতে আফিয়া বেগম রৌফের দিকে ফিরে বললেন। দাদুভাই কোথাও যাবে না, এখানেই থাকবে। এই বিষয় নিয়ে যেন আর একটুও বাড়াবাড়ি না হয়। আমি কিন্তু এখনো বেঁচে আছি রূপ। আহির খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তার মাথার ভেতরে কোনো এক গভীর চিন্তার স্রোত বইছে। একটি চিন্তা তার মনকে জড়িয়ে ধরেছে। পাশে সালমান হেসে বলে উঠল। আহির, এই নুহা তো পুরোই ঝাঁসির রানী। ঝাঁসির রানী? গাধা। হ্যাঁ, আমি তাই বলেছি। তুই তো এত চিন্তায় ডুবে আছিস, তোর কানে কিছু ঠিকঠাক পৌঁছায়নি। আহির একটু বিরক্ত মুখে বলল। চিন্তা করলেই কি মানুষের কান খারাপ হয়ে যায়? ঠিক সেই মুহূর্তে দরজার পাশ থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ। আহির ভাই। আহির চমকে উঠে দরজার দিকে তাকালো। সেখানেই দাঁড়িয়ে আছে এক লম্বা ফর্সা কাচুলি চুলের ছেলেটি। বিশেষভাবে তার নীল চোখগুলো, যা একবার দেখলেই মনে গেঁথে যাওয়ার মতো। আহির তাকে চিনতে এক মুহূর্ত দেরি করল না। ঈশান? ঈশান মৃদু হেসে বলল। অবশেষে ফিরে আসলে আমার ভাই। আহিরের চোখে এক ঝলক স্মৃতির ঢেউ খেলে গেল। শৈশবের অমূল্য কিছুদিন। কৈশোরের সঙ্গী ছিল ঈশান দুরন্ত সেই সময় সারা গ্রাম চষে বেড়ানো। কিন্তু সময় তাদের আলাদা করে দিয়েছিল। ঈশান আহিরের ফুপু শেহনাজ মীরের ছেলে, তবে আহিরের নিজের ভাইয়ের থেকে কম কিছু ছিল না। আহির খাট থেকে নেমে ঈশানকে জড়িয়ে ধরল, কণ্ঠে আনন্দ আর বিস্ময় একসাথে। কোথায় ছিলিস তুই? এসে তোকে দেখলাম না। ঈশান মৃদু হেসে বলল। মার্কেট থেকে সোজা দাদুর বাড়িতে গিয়েছিলাম, দাদু ডেকেছিল, সবে ফিরলাম, সরাসরি তোমাদের কাছে এসেছি। এতক্ষণ চুপচাপ থাকা সালমান হঠাৎ বলে উঠল। আরে তুই? ঈশান সালমানের দিকে তাকিয়ে বিস্মিত হলো। তুই? আহির অবাক হয়ে দুজনের দিকে তাকালো। তোরা দুজন একে অপরকে চিনিস নাকি? সালমান আর ঈশান একে অপরকে জড়িয়ে ধরল। সালমান হালকা কান্না মিশানো গলায় বলল। চিনি মানে? আমরা দুইজন ফেসবুক ফ্রেন্ড, কতদিন ধরে চ্যাট করতাম, আর আজ ফাইনালি দেখা হয়ে গেল। আহির মাথা নেড়ে খাটে বসতে বসতে বলল। নে, লং ডিস্টেন্স রিলেশনশিপের পর তোরা ফাইনালি দেখা করেই ফেললে। রীতিমতো সিনেমার গল্প হয়ে গেল। নুহা খাটের উপর বসে বই পড়ছিল, তবে আজ তার মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহের কোনো সুর ছিল না। অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা এসে দাঁড়িয়েছে, অথচ মনে হচ্ছিল সে এক অদ্ভুত বোধের মধ্যে ডুবে আছে। মনের গভীরে কোথাও হঠাৎ এক বৃষ্টির মতো কিছু স্মৃতি ঝরে পড়ছিল। একে একে যেন পুরনো কোনো সময়ের সুর কানে ভেসে আসছিল। আজ বিশেষভাবে নুহার আব্বু আর আম্মুর কথা খুব মনে পড়ছে। একটা স্মৃতি যেন আবার ফিরে এলো খুব কাছে। ছোটবেলায় আব্বু বলেছিল সে তাকে দাদুর বাড়ি নিয়ে যাবে। নুহার ছোটবেলা কাটিয়েছিল শুধু তার আব্বুর মুখে দাদুর বাড়ির গল্প শুনে। কিন্তু সেই বাড়ি কোথায় ছিল, সেই পরিবার যার সম্পর্কে সে বহুবার শুনেছে, তা নুহা কোনোদিন জানতে পারেনি। তার আব্বু ফায়াজ মীর কখনোই খোলামেলা হয়ে সে বাড়ি নিয়ে কিছু বলতেন না। নুহা জানত তার আব্বু এবং তার বড় ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে ফায়াজ ঘর ছেড়ে চলে গিয়েছিলেন, আর তারপর থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেননি। তখন ফায়াজ মীর অবিবাহিত ছিলেন। নুহার বয়স তখন 15।
একদিন হঠাৎ ফায়াজ বলল সে নুহার দাদুর বাড়ি যাচ্ছে, কারণ দাদু অসুস্থ। নুহার খুব ইচ্ছে ছিল তার সাথে যাওয়ার, কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যেতে পারেনি। তবে কিছুদিন পর যখন সে প্রথমবারের মতো দাদুর বাড়ি যাওয়ার সুযোগ পেল, তার মনে ছিল অজস্র আনন্দ, অদম্য কৌতূহল। কারণ জীবনের প্রথমবারের মতো সে নিজের চোখে দাদুর বাড়ি দেখতে পাবে, দাদুর সাথে দেখা করতে পারবে। কিন্তু আজ একান্তে নুহা ভাবতে পারে সেই সিদ্ধান্ত যে তার জীবনে প্রথম জটিলতার স্ফুরণ ঘটাবে তা সে কখনোই ভাবেনি। তার পরের দিনগুলো নুহার জীবনে এক অমীমাংসিত গল্প হয়ে দাঁড়িয়েছে, যেটি আজও পূর্ণতা পায়নি। নুহার চোখে অঝরে পানি ভরে উঠল, তার অশ্রু যেন একে একে মনের গহীনে বয়ে যাচ্ছে। নুহা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল, কিন্তু মনের গভীরে যে সেসব স্মৃতি ঘুরপাক খাচ্ছিল তা থামানো সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত সে নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিতে চেষ্টা করল। রাত তখন প্রায় 12টা, তবে আহিরের চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে তার মনের ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করছিল। সময় যেন তাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন কোনো কিছুর সামনে এনে দাঁড় করিয়ে রেখেছে যা ঠিকঠাক জায়গায় বসছিল না। এই কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলেছে, আর আহির ভালো করে বুঝতে পারছে সেই পরিবর্তনের গভীরতা। হঠাৎ করেই আহির বিছানায় আর থাকতে পারল না। ঘর থেকে বেরিয়ে করিডোরে পা বাড়ালেও মনে অদ্ভুত এক অস্থিরতা। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে, সবকিছু অজানা, অদেখা কিছু একটা তাকে তাড়া করছে। হাঁটতে হাঁটতে একসময় একটি ঘরের সামনে এসে থেমে গেল। দরজাটা খোলা, অল্প আলো ছড়িয়ে পড়েছে ভেতরে, তবে ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। অল্প সময় আহিরের বুঝতে দেরি হলো এটা তার ঘর, কিন্তু কে থাকে এখানে, এই প্রশ্নের উত্তর তার মনের মধ্যে ঘুরছিল। কৌতূহল তাকে তাড়িত করছিল, যেন অজানা কিছু তাকে ডাকছে, যেন একটি অব্যক্ত গল্প তাকে অনুসরণ করছে। এই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল ভেতরে যাবে। ধীরে ধীরে সে পা বাড়ালো। ঘরের দরজার কাছে পৌঁছতেই তার কিছুটা সংকোচ অনুভব হলো। তারপরও অনেক ভাবনা চিন্তা শেষে সে পা বাড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা। চোখ পড়ে ঘরের মাঝখানে থাকা নুহার দিকে। বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে, তার পাশে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে, আর হাতে একটি ফ্রেম আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। আহির আস্তে করে ফ্রেমটা হাতে তুলে নিল। তার চোখে ভেসে উঠল এটা নুহার আব্বু আম্মুর ছবি। হঠাৎ এক আশ্চর্য চিন্তা তার মনের মধ্যে আসলো। কেন নুহা ছবি নিয়ে শুয়ে আছে? তার আব্বু আম্মু কোথায়? তারা কি এ বাড়িতে থাকেন না? আহির তো আসার পর তাদের দেখেনি। যদি তারা এখানে না থাকেন তবে নুহাকে কেন রেখে গেছে? এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। তবে তার ভাবনায় কিছুটা চির পড়ল। নুহা একটু নড়েচড়ে উঠে এবং তাতে আহির দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে সূর্য তখন উঠে পড়েছে, আকাশে সোনালি রঙের আলো ছড়িয়ে পড়েছে, যেন পৃথিবী স্নিগ্ধতার মিষ্টি পরশ পাচ্ছে। নতুন দিনের শুরু, আর সেই সূর্যের আলোতে সব কিছু যেন এক ভিন্ন রূপে উদ্ভাসিত হচ্ছে। নুহা রেডি হয়ে নিচে নামলো। আজ তার ভার্সিটি যাওয়ার দিন। ব্যাগটা ঠিকঠাক করতে করতে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো আহির আর সালমানকে। দুজনেই একরকম রেডি, হয়তো কোথাও বের হবে। নুহাকে দেখে সালমান খুশি হয়ে বলল, আরে আপনি, আপনার সাথে তো পরিচিতই হয়নি। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি সালমান। নুহা শান্তভাবে উত্তর দিল, নুহা। তবে হাত মিলালো না। তার ব্যবহারে এক ধরনের অচেনা শীতলতা ছিল। সালমান কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বলল, আপনি কোথায় যাচ্ছেন সকাল সকাল? তখনই পেছন থেকে ঈশান এগিয়ে এসে বলল। নুহা চলো। ঈশান এক ঝলক আহিরের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে কোথাও যাচ্ছ? আহির হালকা হাসি দিয়ে বলল। আমরা একটু আশেপাশে ঘুরতে যাব। নুহা ততক্ষণে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়েছে। ঈশান পাশের সিটে বসে। মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে তারা সেখান থেকে চলে গেল। আহির কিছুটা অবাক হয়ে তাদের চলে যাওয়া দেখল। এক মুহূর্তের জন্য কি যেন ভাবল, তবে মুখে কিছু বলল না। সালমান পাশে দাঁড়িয়ে বলল, ভাবি সত্যিই অন্যরকম, তবে জোস। আহির হঠাৎ সালমানের পায়ে হালকা লাথি দিয়ে বলল, চল। সালমান আহ বলে একটু কাতর গলায় বলল, কই যাব? আহির হাঁটতে হাঁটতে শান্তভাবে বলল, আমার এক্সের সাথে দেখা করতে যাব। বউ যখন বিয়ে করেনি,
তখন এক্সও সিঙ্গেল থাকতে পারে। সালমান থতমত খেয়ে তার পেছন পেছন হাঁটতে লাগলো। আহির আর নোয়ার ব্যাপারে কি ভাবছিস রোপ? আফিয়া বেগমের প্রশ্নে রৌফ মির কিছুক্ষণ চুপ রইলেন। চোখের পাতার নিচে যেন চাপা কোনো অনুভূতি লুকোনোর ব্যর্থ চেষ্টা। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি মুখ খুললেন। দেখুন আম্মা, আমি পুরে যতই কঠোর হওয়ার ভান করি, আহিরের ফিরে আসায় আমিও যে কতটা খুশি তা আমি জানি। ও আমার একমাত্র ছেলে। আমি চাই আপাতত এসব নিয়ে বেশি কথা না বলি, বরং পুরো বিষয়টাকে একটু সময় দেওয়াই ভালো। আহির নুরা দুজনেই প্রাপ্তবয়স্ক, বুঝতে আশা করি ওরা খুব দ্রুত নিজেদের সম্পর্কটা ঠিক করে নেবে। আফিয়া বেগম যেন কথাগুলো ঠিক বিশ্বাস করতে পারলেন না। তার কণ্ঠে জমে থাকা তিক্ততা চুইয়ে পড়ল। কিন্তু নোহা আর আহির, তারা কি এই সম্পর্ক নিয়ে আর এগোতে চাইবে? নোহাকে তো জানিস, মনে হয় আমার মৃত্যুর অপেক্ষায় আছে। কখন আমি মরবো আর কখন এই বাড়ি ছেড়ে চলে যাবে, সে দিন গুনছে যেন। ও বাড়ির সবাইকে ঘৃণা করে, এটা তো সবাই জানিস। নোহা এসব মানবে না। রফির মুখে কিছুটা বিরক্তি ভর করল, তবে সেটি সামলে তিনি শান্ত গলায় বললেন, আম্মা, এইভাবে বললে তো হবে না। বিয়ে যখন হয়ে গেছে, মেনে না নেওয়া কতটা যুক্তিসম্মত। তাছাড়া আপনি ভালো করেই জানেন আব্বার ইচ্ছে তো এটাই ছিল, আর আমাদের বংশে এসব ছাড়াছাড়ি হয় না। সেটা কি আপনি ভুলে গেছেন আম্মা? এখন আপাতত কয়েকদিন কাটতে দিন, তারপর এসব নিয়ে ভাববো। তারপর হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে রফ দাঁড়ালেন। আম্মা, আমি এখন আসলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এরপর তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আহির আর সালমান একটি পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির দরজার দিকে তাকিয়ে আহির সালমানকে বলল, ভিতরে চল। কথাটি বলে দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকেই কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেয়ে আহিরের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটে উঠল। বারান্দায় এসে থাকা ইমরান তাকে দেখতে পেয়ে চমকে উঠল। আহির, তুই তুই কবে এলি? বলেই ইমরান দ্রুত এগিয়ে আসলো। আহির ইমরানকে জড়িয়ে ধরে বলল, কাল এসছে। তুই কেমন আছিস? সালমান হাসি মুখে বলল, এই তোর সেই ছোটবেলার বন্ধু, তোর বেস্ট ফ্রেন্ড ইমরান। এই কথার রেশ কাটতে না কাটতেই বাড়ির ভেতর থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল। কারা এসেছে? আহির আর সালমান দুজনেই ঘুরে তাকিয়ে দেখল এক মেয়ে কোলে একটি বাচ্চা নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। মেয়েটিকে দেখে আহির এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেল। শিফা? সালমান হতবাক হয়ে চোখ বড় বড় করে বলল, সিফা? আহির, এবার তুই আবার বলিস না এটা তোর এক্স গার্লফ্রেন্ড। আহির একটু মুচকি হেসে বলল, তুই ঠিক ধরেছিস। ইমরান কিছুক্ষণ চুপচাপ থাকলো, যেন মনোযোগী হয়ে কোথাও হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে মুখ খুলে বলল, আসলে তোর হঠাৎ বিয়ের খব, তারপর তোর বাড়ি থেকে পালানোর কথা, এসব শুনে শিফা খুব ভেঙে পড়েছিল। কয়েকদিন তো একটানা অনেক কেঁদেছে। তখন আমাদের মধ্যে তোকে নিয়ে অনেক কথা হতো। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল। তারপর ইমরানের কণ্ঠে মৃদু একটা হাসি ফুটে উঠল। বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় রূপ নিল বুঝতেই পারিনি। 2 বছর আমরা সম্পর্কটা ধরে রাখলাম। একসময় মনে হলো আরও অপেক্ষা কেন, আমরা বিয়ে করেই ফেললাম। আর দেখ, এখন আমাদের মেয়েটা 6 মাসের, নাম রেখেছি মায়া। আমি ভালো করেই জানি তুই শিফাকে নিয়ে তেমন সিরিয়াস কখনোই ছিলিস না, তবে তাও কি তুই আমার উপর রাগ করলি? পাগল, তুই ভালো করে জানিস শিফা আমার কাছে শুধুই ভালো বন্ধু ছাড়া আর কিছুই ছিল না। সে তো আমাকে প্রপোজ করার পর ওর মন রাখতে হ্যাঁ বলেছিলাম। আর এসব তোর থেকে ভালো কে জানে। আমি অনেক খুশি হয়েছে যে শিফা তোর সাথে আছে আর ভালো আছে। আহির হালকা মুচকি হেসে বলল, মায়া কিন্তু খুব কিউট, বড় হয়ে মায়ের মতো সুন্দরী হবে। আহির মায়াকে কোলে নিয়ে বলল। বাহিরে এসে গাড়িতে উঠতেই আচমকাই সালমান ঠোঁটে কৌতুক মাখা হাসি নিয়ে বলল, দেখ আহির, তোর এক্স গার্লফ্রেন্ড এখন মা হয়ে গেছে। ভাবতে পারছিস? তোকে এমন একটা বিশাল সারপ্রাইজ দিল, আর তুই কিনা বউ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলি। সালমান অট্টহাসিতে ফেটে পড়ল। তাও আবার নুহার মতো একটা বিউটিকে ছেড়ে। তোর জায়গায় আমি হলে এমন একটা বউ ছেড়ে কখনোই পালাতাম না।
বলেই আবার হাসতে লাগলো। আহির চুপচাপ গাড়ির দরজাটা খুলে সালমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। নিচে নাম। সালমান একটু অবাক হয়ে গাড়ি থেকে নামলো। নামতেই আহির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। তার চোখে এক ধরনের ঠান্ডা দৃঢ়তা খেলে গেল। তারপর নিচু গলায় বলল, তো এবার বাকি রাস্তা নাচতে নাচতে, হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে যেভাবে ইচ্ছা চলে আয়। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাস্তার ধারে একা দাঁড়িয়ে সালমান তটস্থ ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। মাথার মধ্যে একটাই চিন্তা, কিভাবে এখান থেকে বেরোবে। হাঁটতে হাঁটতে সে নিজে একটানা বিড়বিড় করে বলল, আহিরের বাচ্চা, আমাকে এই ঝামেলায় ফেলে কোথায় গেলি তুই? ফোনে ক্যাব বুক করতে পারছি না, রাস্তায় একটা গাড়িও নেই, এখন আমি করবোটা কি? সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ি আসতে দেখলো সালমান। গাড়িটির কাছে আসতে সে দ্রুত হাত নেড়ে থামার ইশারা করলো। গাড়িটা থামতে সালমান জানালার দিকে ঝুঁকে বলল, ভাই, একটু লিফট দেবেন? আমি ভীষণ বিপদে পড়েছি। এখানে একটা গাড়ি তো দূরের কথা, সাইকেলও পাচ্ছি না। গাড়ির চালক একটু চিন্তা ভাবনায় পড়ে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আসুন। সালমান সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর হঠাৎ করে তীব্র একটি ব্রেকের শব্দ কানে এলো। সামনে তাকিয়ে দেখলো রাস্তার মাঝখানে একটি মেয়ে পড়ে গেছে। অবাক হয়ে তাড়াতাড়ি দরজা খুলে নামতে নামতে চিৎকার করে বলল, আরে ভাই সাবধানে, কি করলেন আপনি? ম্যাডামকে ফেলে দিলেন? ততক্ষণে মেয়েটি উঠে দাঁড়িয়েছে। গায়ের ধুলো ঝেড়ে চুল ঠিক করতে করতে কড়া চোখে তাকিয়ে বলল, ননসেন্স, গাড়ি চালাতে জানেন না নাকি দিনের বেলা মানুষ মারার পরিকল্পনা করছেন? সালমান বিরক্ত মুখে গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে বলল, এই যে ম্যাডাম, আপনি কোথাকার মহারানী যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন? মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মহামারী। গাড়ি চালক হাসতে হাসতে বলল, ভাই বোধ হয় মহারানী হবে। সালমান ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ মহারানী। রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন কেন? এটা কি আপনার বাবার রাস্তা নাকি? মেয়েটি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল, এটা আমার বাবার রাস্তা তো নয়, তবে আপনি কোথাকার মহারাজা যে একটা জ্যান্ত মানুষ আপনার চোখে পড়ে না? ভুল করে সরিও বললেন না, উল্টো বেয়াদবি করছেন। সালমান একটু মুচকি হেসে বলল, আমি বেয়াদব? আর আপনি তখন থেকে কত আদবের সাথে কথা বলছেন। বাহ, মুখ দিয়ে তো কথার বদলে কাঁটা বের হচ্ছে, কাঁটা। ক্যাকটাস কোথাকার। মেয়েটি এক মুহূর্ত চুপ থেকে ব্যাগ তুলে নিতেই বলল, হ্যাঁ, আমি না হয় ক্যাকটাস, আর আপনি কোথাকার গোলাপ। জানতো আপনার সঙ্গে কথা বাড়ানোর কোনো ইচ্ছে নেই, অসভ্য লোক। সালমান বিরক্ত হয়ে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ আমিও কোথায় পাগল হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলতে। তার কাটা পাবলিক। এই বলে সালমান দ্রুত গাড়িতে উঠে চালককে সংকেত দিল। গাড়ি চলতে শুরু করলো। নিশি তখনও গাড়িটিকে ঘাড় উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। নিশি তার হাতের কনুইয়ের দিকে তাকালো। জায়গাটা বেশ ছুলে গেছে, ব্যথা একটু জ্বালা পোড়া করছে, রক্তও আসছে মনে হয়। তবে তার রাগ ব্যথার চেয়ে অনেক বেশি। দাঁতে দাঁত চেপে সে বলল, অসভ্য, অশালীন, বিশৃঙ্খল, অভদ্র লোকটা। আর যদি সামনে পাই সেদিন তোকে বোঝাবো, এমন করে বোঝাবো যে জীবনেও ভুলতে পারবি না। আহির গেস্ট রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে তাকিয়েছিল। তার চোখ খুঁজছিল সালমানকে আসছে কিনা। হঠাৎ তার দৃষ্টি আকৃষ্ট হলো একটি গাড়ির দিকে, যা ধীরে ধীরে তার দৃষ্টি সীমার মধ্যে প্রবেশ করলো। গাড়ি থামতেই নুহা নামতে শুরু করলো। আহিরের ভ্রু একটু কুঁচকে গেল। নুহার সঙ্গে তো ঈশান থাকার কথা, কিন্তু সে দেখলো নুহার সঙ্গে নামছে একজন অপরিচিত ছেলেও। আহিরের চোখ তার উপর থেকে সরানো সম্ভব হয়নি। নুহাও সেই অচেনা ছেলেটি একে অপরের সাথে হাসাহাসি করতে করতে বাড়ির ভেতরে ঢুকে গেল। আহির কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু দেখার আর ইচ্ছে রইল না। দ্রুত ব্যালকনি থেকে নিচে নেমে এলো। আহিরের সাথে নুহার দোতলার করিডোরের মুখোমুখি দেখা হয়ে গেল। নুহা তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। চেহারায় কোনো অস্বাভাবিকতার ছাপ ছিল না, বরং স্বাভাবিক ভঙ্গিতেই পাশ কাটিয়ে চলে গেল। আহির কিছু সময় তার পেছনে তাকিয়ে ভাবনায় ডুবে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো। এক অদ্ভুত নিঃশব্দতা তাদের মধ্যে ছড়িয়ে গেল। আপনি কি আহির?
ছেলেটির প্রশ্নটি চিরন্তন ছিল, অথচ কিছু একটা ছিল যা আহিরকে তাড়িত করছিল। আহির খানিকটা সময় তাকিয়ে থেকে বলল, হ্যাঁ। ছেলেটি হাসলো, মুখে মিষ্টি একটা হাসি। ঈশানের কাছ থেকে শুনেছি আপনি ফিরে এসেছেন। হ্যালো, আমি শাহির, নোয়ার ফ্রেন্ড। আহির হাত বাড়িয়ে দিল একটু কৌতূহলী চোখে। আহির ইবনান মীর ফ্রেন্ড? শাহির তার দিকে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক মৃদু হাসি ফুটে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো নোহার কণ্ঠস্বর। সাহির। শাহির মাথা ঘুরিয়ে উত্তর দিল, আছি। তারপর আবার আহিরের দিকে ফিরে হেসে বলল, বেশ ফ্রেন্ড। হঠাৎ নিচ থেকে এক পরিচিত গলার ডাক ভেসে এলো। নুহা আপু, কোথায় তুমি? নুহা আপু। ডাক শুনে নুহা দ্রুত ছুটে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সিঁড়ির শেষ প্রান্তে এসে সে দেখল নিশি এক হাতে চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছে, অন্য হাত নিজের ক্ষতস্থান চেপে ধরে রয়েছে। হাত থেকে রক্ত ঝরছে। নুহার চোখে উদ্বেগ ছড়িয়ে পড়ল। হঠাৎ নিশির কাছে গিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? চোট পেলে কিভাবে? এইসব কিভাবে হলো? ঠিক তখনই আরিফা বেগম ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হলেন। নুহা দ্রুত বক্সটা তার হাত থেকে নিয়ে নিশিকে কোমল হাতে সোফায় বসিয়ে ব্যান্ডেজ আর ঔষধ দিয়ে তার ক্ষত স্থানটাকে যত্ন সহকারে চিকিৎসা করতে শুরু করলো। আহিরও নিচে নেমে এলো। নিশি হতাশ গলায় বলল, আপু, আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে একদম কাছে ব্রেক করলো, আর একটু হলেই মেরে ফেলতো। আর ভাবো তো, ওই গাড়িতে থাকা লোকটা অসভ্য ননসেন্স ভুল করে সরি বললো না। এমন সময় দরজার শব্দ করে সালমান ভেতরে ঢুকলো। চোখে পড়তেই ড্রয়িং রুমে নিশিকে দেখে সে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। নিশিও একইভাবে বিস্মিত হয়ে সালমানের দিকে তাকালো। সালমান অবাক হয়ে বলল, আপনি? নিশি একইভাবে শকড হয়ে উত্তর দিল, তুই? নিশির আগে গজগজ করতে করতে বলল, আপনি আমার বাড়িতে কি করছেন? আমার পিছু পিছু এসেছেন? সালমান কটাক্ষপূর্ণ হাসি দিয়ে উত্তর দিল, আমাকে কি আপনার রণবীর খান মনে হয়? আর আপনি কি নিজেকে দীপিকা ভাবছেন যে আমি আপনার আঁচল ধরে পিছু পিছু ঘুরে বেড়াবো? নিশি ভ্রুকুচকে অবাক হয়ে বলল, রণবীর খান? আহির কথাটি তুলে বলল, শাহরুখ খান। আর যাই হোক, তুই এত দেরি করলি কেন? সালমান তার মনোভাবটা যেন আরো অবলীলায় প্রকাশ করে বলল, আরে ওই রাস্তায় ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তুই বন্ধু হয়ে এমন একটা নিষ্ঠুরতম কাজ কিভাবে করতে পারলি আহির? আমাকে ফাঁকা রাস্তায় একা ছেড়ে দিলি। যদি আমার কিছু হয়ে যেত তার দায় কে নিত? তারপর নিশির দিকে ফিরেও নম্র গলায় বলল, আপনি আমাদের জন্য চোট পেয়েছেন, তার জন্য দুঃখিত। তবে একটা কথা বলি, গাড়ি কিন্তু আমি চালাচ্ছিলাম না। নিশি ঠোঁট উল্টে বলল, কিন্তু মুখ, সেটা তো আপনি চালাচ্ছিলেন। আহির পরিস্থিতি একটু শান্ত করতে চাইল, ঠান্ডা গলায় বলল, আচ্ছা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। নাম কি তোমার? নিশি এক পলক চোখ মেলে বলল, নওরিন রাফা নিশি। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শাহির। নিশিকে দেখে সে উদ্বিগ্ন হয়ে বলল, আরে নিশি, কেমন আছো? এটা কি হলো? চোট পেলে কিভাবে? নিশি যেন আরো উত্তেজিত হয়ে বলতে শুরু করলো, আর বলো না ভাইয়া, হঠাৎ করে একটা বাদরের সামনে পড়ে গিয়েছিলাম, তারপর। তখনই নুহা হঠাৎ করে নিশির কথা থামিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, বাদ দে সেসব। সাহির, তোর কাজ হয়ে গেছে তো? শাহির হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, এখন আসি। নিশি এক প্রকার ক্ষুব্ধ স্বরে বলল, আপু, তুমি আমাকে বলনি কেন এই লোকটা ফিরে এসেছে? তুমি কোনো ঝামেলা করনি তো? কেউ কিছু বলেনি তো তোমাকে? আর আহির ভাই, উনি কিছু বলেনি তো? আমাকে অন্যনা বলল, আর শুনেই আমি চলে এসেছি। নুহা শান্ত গলায় বলল, শান্ত হো নিশি, আমি কেন ঝামেলা করব? আমাকে কে কি বলবে? কেউ কিছুই বলেনি। আর তোকে পাকড়ামো করতে কে বলেছে? নিশি এক লাফে নুহাকে জড়িয়ে ধরে বলল, আপু, এখন কি করবে? যদি সবাই সম্পর্কটা নিয়ে কথা বলে, তোমাকে যদি মেনে নিতে বলে, তোমার কি কষ্ট হচ্ছে আপু? আমি ভালো করেই জানি
তোমার ভেতর ভেতর কি চলছে তুমি স্বীকার না করলেও আমি জানি। নুহা মুখে এক চিলতে হাসিয়ে নিয়ে বলল, আমার ছোট বুদ্ধিমতী বোন, কত বুঝিস তুই। আপনাকে এত কিছু ভাবতে হবে না। তবে সত্যি বলতে আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছিল। তুইও ছিলি না, খুব একা লাগছিল। তুই তো ভালো করেই জানিস এই বাড়িতে অনেক লোক থাকলেও তুই ছাড়া আমার আর কেউই নেই। নিশি তৎক্ষণাৎ নুহার হাত ধরে বলল, আমি অতটাও ছোট নই আপু, আমি কিন্তু এসএসসি দিয়েছি। বাদ দাও সেসব, এখন তো আমি চলে এসেছি, এবার আর তোমার মন খারাপ থাকবে না। এই বলে নিশি নুহাকে কাতুকুতু দিতে শুরু করলো। নুহা হাসতে হাসতে বলল, নিশি থাম থাম বলছি। তুই কিন্তু আজ পরীক্ষা দিয়েছিস, এখনো পাশ করিসনি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। নিশি হাসতে হাসতে বলল, পাস অবশ্যই করব। দুবনের হাসি আর খুনসুটিতে পুরো ঘর যেন প্রাণ ফিরে পেল, কিন্তু তারা টের পেল না ঘরের বাইরে থেকে একজোড়া চোখ তাদের এইসব কিছু দেখল, আর তার কান তাদের সমস্ত কথা শুনল। আহির আফিয়া বেগমের ঘর থেকে দেখল তিনি শান্তভাবে চেয়ারটায় বসে জানালার বাইরে তাকিয়ে আছেন, যেন অদৃশ্য কিছুতে মনোযোগ নিবদ্ধ করেছেন। ঘরের নিস্তব্ধতা আর বাইরের বাতাসের মাঝে এক গভীর ভাবনায় নিমজ্জিত তিনি। আহির ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থেকে এক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি ভাবছো দাদি? আফিয়া বেগম তার দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন। তেমন কিছু না। তুই কি কিছু বলতে চাস দাদু ভাই? আহির কিছুক্ষণ নীরব রইল, যেন নিজেকে প্রস্তুত করতে সময় নিয়েছিল। তারপর ধীরে ধীরে প্রশ্ন করল, দাদি, আমার কিছু জানা ছিল। নুহার আব্বু আম্মু মানে ছোট চাচুরা এখন কোথায় থাকে? আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল, চোখে কিছুটা শূন্যতা নিয়ে বললেন, ওনারা আর বেঁচে নেই। আহির তার প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন কিছু বুঝে উঠতে পারছে না। তারপর অস্থিরভাবে আবার প্রশ্ন করল, বেঁচে নেই মানে? আফিয়া বেগম কিছুটা থামল, মনে হয় যেন অনেক কিছুই বলতে চাচ্ছেন, কিন্তু কিছু বলা হয় না। তারপর এক দীর্ঘ দৃষ্টি দিয়ে বললেন, সে লম্বা কাহিনী, ছাড়ো সেসব। আহির এবার কিছুটা গম্ভীর হয়ে প্রশ্ন করল, আর নোহা, যা মনে হলো ওনার সাথে বাড়ির কারোর সম্পর্ক তেমন ভালো না, কারণটা কি দাদি? আফিয়া বেগম গভীর শ্বাস ফেলে চুপ করে রইলেন। কিছুক্ষণ পর যেন তার ভাবনার ভেতর থেকে কিছু বের করে আনতে চাচ্ছিলেন, বললেন, তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি দাদু ভাই। যদিও তোর আব্বা আমাকে এসব নিয়ে কথা বলতে মানা করেছে, তবুও আমি জিজ্ঞাসা করছি, নোহার ব্যাপারে তুই কি ভাবছিস? আহির দাদির প্রশ্নে কিছুটা থেমে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে এক গভীর দৃষ্টিতে দাদির চোখের দিকে তাকিয়ে বলল, নোহার ব্যাপারে কি ভাববো দাদি? আমার এখনো সব স্পষ্ট মনে আছে। তোর দাদু তখন খুব অসুস্থ, তোর ছোট চাচুকে দেখতে চাইছিলেন। ফায়েজকে খবর পাঠানোর পরে সে এলো, সঙ্গে তার স্ত্রী রুহি আর নিশিকে নিয়ে। তবে নোহার তখন পরীক্ষা ছিল, তাই ওকে আনা হয়নি। তারপর তোর দাদুর কথা মেনে দুই ভাই নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নিল। কিন্তু তোর দাদু কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না যে তারা ভবিষ্যতে আলাদা হয়ে যাবে না। উনি চাইছিলেন তিনি না থাকলেও তার দুই ছেলে যেন একসঙ্গে মিলেমিশে থাকে। তখনই তো দাদু একটা সিদ্ধান্ত নিলেন, নোহার সঙ্গে তোর বিয়ে দিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, যদি নোহা আর তোর সম্পর্ক হয় তাহলে দুই ভাই কখনো আলাদা হতে পারবে না। তোর দাদি দুই ভাইকে রাজি করিয়ে ফেললেন। বিয়ের একদিন আগে নোহাকে আনা হলো, তারপর তোর সঙ্গে বিয়ের আয়োজন করা হলো, কিন্তু বিয়ের দিন তুই পালালি। কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছে আবার বলতে শুরু করলেন, তুই পালানোর পর তোর দাদু ভেতর থেকে ভেঙে পড়লেন। চিন্তায় দুশ্চিন্তায় উনি আরও অসুস্থ হয়ে পড়লেন। তোর যাওয়ার 13 দিনের মাথায় তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তবে আমার মনের ভেতর একটা শান্তি এই ভেবে লাগছিল, কারণ তিনি যাওয়ার আগে আমার দুই ছেলেকে এক ছাদের নিচে এনে দিয়েছেন। তোর চাচুকে বোঝালাম এই বাড়িতে থাকার জন্য। ফায়েজ অবশেষে রাজিও হয়ে গেল। তোর চাচুর অফিস অনেক দূর ছিল, তাই তিনি কাছাকাছি অফিস তৈরির ব্যবস্থা করতে শুরু করলেন। রুহি আর ফায়েজ দুজনেই সেই কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল, এই জন্য নিশি আর নোহাকে এই বাড়িতে রেখে গিয়েছিলেন। আফিয়ার চোখের কোণে জল চিকচিক করছিল। কিছুক্ষণ থেমে আবার বলল, তবে এই সময়টাতেই তোর মা নোহাকে একদম সহ্য করতে পারত না।
তার মনে হতো নোহার জন্যই তুই বাড়ি ছেড়ে চলে গেছিস। তোর বাবার সঙ্গে কথায় কথায় তর্ক করত, নোহাকে নানা অপমানজনক কথা বলতো, কিন্তু নোয়া সে সব কিছু চুপচাপ সহ্য করত, কখনো কিচ্ছু মনে করতো না, বরং সব কথা শুনে হাসি খুশি থাকতো। শান্ত শিষ্ট হাসি খুশি নোহা আর একটু চঞ্চল। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু সব কিছু তছনছ করে দিল সেই দুর্বিষহ দিন যেদিন তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবর পেলাম। ঘটনায় ওরা দুজনেই চলে গেল। তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবরটা নোহা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বিশ্বাসই করতে চাচ্ছিল না এটা অ্যাক্সিডেন্ট। কেন জানি বারবার বলছিল তার বাবা মাকে খুন করা হয়েছে। তোর বাবা নোহার এই কথাগুলোকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু তারপর থেকেই নোহা কেমন যেন বদলে গেল। সেই শান্ত শিষ্ট ভদ্র হাসিখুশি মেয়েটা হঠাৎ একদম অন্যরকম হয়ে গেল। কথায় কথায় তর্ক করা, ছোটোখাটো বিষয়ে রাগ করে চেঁচামেচি করা, আর সারাক্ষণ গম্ভীর মুখে ঘুরে বেড়ানো, এটাই যেন নোহার নতুন স্বভাব হয়ে গেল। বাড়ির কারোর সঙ্গেই সে আর ভালোভাবে কথা বলে না। তোর মায়ের সঙ্গে তো কথায় কথায় ঝগড়া লেগে থাকে। তোর ফুপি আর তোর বাবার কথায়ও সে শোনার প্রয়োজন মনে করে না। এমনকি বাড়ির অন্য কেউ কিছু বললে সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। আফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মেয়েটার কোনো দোষ নেই দাদুভাই। ততটুকু বয়সে এত কিছু সহ্য করেছে, তার পক্ষে সব কিছু ঠিকভাবে নেওয়া সম্ভব ছিল না। আফিয়া বেগমের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছতে মুছতে আবার বলল, নোহা আসলে ভেতর থেকে খুব একা। তার জীবন থেকে সবাই যেন একে একে হারিয়ে গেছে। ওর খুব দরকার এমন একজন মানুষের যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, এমন একজন যে তাকে বুঝবে, তার পাশে থাকবে আর তাকে ভালোবাসবে। দাদু ভাই, আমি ওকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাই, সেই মিষ্টি হাসি, প্রাণোচ্ছল নোহাকে। এর মধ্যে নিচ থেকে আরিফার তীক্ষ্ণ গলা শোনা গেল, আহির, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। আহির আফিয়ার চোখের দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, শান্ত হ দাদি, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, আম্মু ডাকছে। সকালের কোমল আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাগানের ঘাসে, পাতায় আর ছোট ছোট শিশির বিন্দুগুলোর গায়ে। এই সময়টায় নোহাকে সাধারণত বাগানে দেখা যায় না, কিন্তু আজ তার আগমনের একটি ছোট্ট কারণ আছে। সে তার আদরের খরগোশগুলো থেকে দুটি খরগোশ একটা বান্ধবীর জন্য নিয়ে যাবে। নীরব ভোরের মাঝখানে নোহা ধীর পায়ে ফেলে এসে বসল বাগানের ঘাসে। আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার ছোট ছোট খরগোশগুলো। নোহা দু হাতে একটিকে কোলে তুলে নিল, আরেকটিকে আদর করে গাল ঘেঁষে ধরল। তার চোখে মুখে খেলে গেল একটা নিষ্পাপ আনন্দ। শহরের কোলাহল আর ব্যস্ততার কষ্ট তাকে ছুঁয়ে যেতে ভুলে গেছে। অন্য প্রান্তে আহির জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে, হাতে ধরা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু তার চোখ থেমে আছে একটি দৃশ্যে, নোহাকে খরগোশদের সঙ্গে খেলতে দেখে আহিরের হৃদয়ে এক অজানা কোমলতা খেলে যায়। এটা তার কাছে এমন একটা দৃশ্য যেন কোনো ক্যানভাসে আঁকা নিঃশব্দ সৌন্দর্য। আহির উপলব্ধি করে সবচেয়ে গভীর ভালো লাগা শব্দে নয়, নিঃশব্দে জন্ম নেয়। চারপাশে সন্ধ্যার আবরণ নেমে এসেছে। পশ্চিম আকাশে লালচে রেখাগুলো নিভে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে গাঢ় নীল ছায়া। বাড়ির প্রাঙ্গণে পাখিদের কিচিরমিচির ধ্বনি মিলিয়ে গেছে মানুষের কথোপকথনের গুঞ্জনে। ড্রয়িং রুম জুড়ে আলো আঁধারের খেলা, সেখানে পরিবারের সদস্যরা বসে গল্পে মগ্ন। নোহা চুপচাপ ঘরে প্রবেশ করতেই আরিফা বেগমের কণ্ঠ ভেসে এলো এক প্রকার রাগী অথচ সংযত সুরে, দাঁড়াও নুহা, এটা কি সময় বাড়ি ফেরার? কোথা থেকে এলে এই সন্ধ্যাবেলায়? নোহা স্নিগ্ধ অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমার একটু দরকার ছিল, রুহির বাসায় গিয়েছিলাম আমি। আরিফার কণ্ঠে বিরক্তির ছায়া, আমি তোমায় আগেই বলেছিলাম দিনের বেলায় সব কাজ মিটিয়ে ফেলতে। কি এমন দরকার ছিল যেটা রাত হবার পরও শেষ হলো না? নোহা একটু থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। এমনিতেও আমার উচিত ছিল না আপনাকে ভদ্রভাবে জবাব দেওয়ার। পরিবারের সকলের মাঝে নিস্তব্ধতা। তখন রফমির খানিক বিস্ময়ে বলে ওঠেন, নোহামা, এটা কেমন কথা বলছো তুমি? আঙ্কেল, আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম।
যেহেতু আমার অনার্স শেষের পথে, আমি ভাবছি এবার আব্বুর অফিসের দায়িত্বটা বুঝে নিই। আপনি বলুন আমি কবে থেকে জয়েন হতে পারবো? রফির চোখ মেলে তাকান, যেন এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তুমি অফিসে যাবে? পাশ থেকে শেহনাজ মীর হালকা হেসে বললেন, কেন ভাইজান, যেতে পারবে না কেন? ফয়েজ ভাইয়ের সব কিছু তো ওদের দুই বোনের নামেই, দায়িত্ব নেওয়ার অধিকার তো ওদেরই। নুহা দৃঢ় স্বরে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি চাই না আপনি আর আমাদের জন্য কষ্ট করেন। এমনিতেও এই বাড়িতে আমাদের অনেক সময় বোঝা মনে করা হয়। যাই হোক, আমি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছি।